এখন আমরা তামাদি আইনে চলে যাব প্রশ্ন 6। আগে আমরা অনুচ্ছেদটা দেখব দ্রুত। প্রশ্ন 6 বের করেন সবাই। প্রশ্ন 6, সাজেশন, আইন বিচরণ, শর্ট সাজেশন, ফার্স্ট রিভিশন। এটা এক্সাম পার্টনার বই। এই বইয়ের প্রশ্ন 6। এখানে দেখেন দুইটা স্লট আছে, একটা হচ্ছে 6 মাসের আর একটা হচ্ছে 1 বছরের। তো 6 মাসের স্লটটা হচ্ছে আর একটা 9 ধারার অধীনে। ওই যে আপনার একটা সম্পত্তিতে কি আছে, শুধুমাত্র দখল আছে, মালিকানা নাই, সত্ত্ব নাই, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 6 মাসের মধ্যে যদি আপনি মামলা করেন, ঠিক আছে, 6 মাসের মধ্যে যদি আপনি মামলা করেন, তাহলে হচ্ছে আপনি একটু সাথে থাকেন, আমার ওয়াইফাই। হ্যাঁ, আচ্ছা, আবার শুরু করছি। ওই যে দখল পুনরুদ্ধার স্যার একটা 9 ধারাতে যেটা আমরা পড়ে আসছি, 6 মাস, ঠিক আছে, 6 মাসের মধ্যে আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন, আপনার সম্পত্তিতে দখল আছে, মালিকানা নাই, এই ইস্যুতে। আচ্ছা, তারপরে 1 বছরের মধ্যে দেখেন এখানে 8-10টা লিস্ট দিয়ে দিচ্ছি, এটা একদম ঠোঁটস্থ করে ফেলবেন। অনুচ্ছেদ না পারলেও সমস্যা নাই, অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসবে না। মানে কত অনুচ্ছেদে আছে এই প্রশ্ন সাধারণত আসে না। তবে যারা হচ্ছে বাসায় ফ্রি থাকেন ওনারা চাইলে মুখস্থ করবেন, আর না হইলে শুধু এই শিরোনাম মুখস্থ করবেন, আর 1 বছর এটা মুখস্থ করবেন। তাহলে আমি একটু বলে দেই। অগ্রক্রয়, এটা মনে রাখবেন, অগ্রক্রয়, বিক্রয় রদ, সুনির্দিষ্ট চুক্তি বলবৎ 12 ধারা যেটা, চুক্তি প্রত্যাহার 35 ধারা যেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ক্ষতিপূরণের যে বিষয়টা, মিথ্যায় বা অন্যায় কারাদণ্ড ভোগের জন্য ক্ষতিপূরণ, লিখিত কুৎসা দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণ, এই সবগুলো তামাদি মেয়াদ 1 বছর। তাহলে এই লিস্টটা আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এটা গেল, এখান থেকে আপনি 1 মার্ক পেয়ে যাবেন। এই লিস্ট থেকে আমি ধরে নিচ্ছি আপনি 1 মার্ক পেয়ে যাবেন, এটা সম্ভাব্য। আচ্ছা, এই 6 মাস আর 1 বছর শেষ। তারপরে দেখেন 3 বছর, এটা আপনি কষ্ট করে একটু মনে রাখবেন, একসাথে করে দিছি সব। যে কোন রাস্তায় জলপ্রবাহ পথে বাধা সৃষ্টির জন্য ক্ষতিপূরণের মামলা, স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা, অনধিকার প্রবেশ, ঠিক আছে, আমরা এগুলো দেখবো। পেনাল কোডের অনধিকার প্রবেশের বিষয় আছে। তারপর হচ্ছে অর্থ আদায়ের মোকদ্দমা, ঠিক আছে, কিসের, অর্থ আদায়ের মোকদ্দমা। তারপর হচ্ছে দলিল রদ বা বাতিল করার মোকদ্দমা, রেজিস্ট্রিকৃত দলিল আপনার জাল বলে ঘোষণার জন্য মামলা, প্রতারণামূলক ভাবে যে ডিগ্রি দেওয়া হয়েছে আর ভুলের কারণে লাভের জন্য তাৎক্ষণিক দেনমোহর, বিলম্বিত দেনমোহর, দেনমোহর সব 3 বছর, দেনমোহর 3 বছর, দলিল 3 বছর, ক্ষতিপূরণ 3 বছর, ঠিক আছে। এই চার্টটা আপনাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, একসাথে দেওয়া আছে এখানে। আচ্ছা, তারপরে দেখেন 6 বছর, যে মামলার তামাদি তামাদি আইনে বলা নাই, ওই মামলার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। তামাদি আইনে বলা নাই মানে কি, কিছু কিছু বিষয় আছে যেগুলা হচ্ছে তামাদি আইনে কি করে নাই, বলে দেয় নাই। যে বিষয়গুলা তামাদি আইনে বলে দেয় নাই, ওই বিষয়গুলার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। যেমন কোনটা বলে দেয় নাই, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি 6 বছর, ঠিক আছে। ঘোষণামূলক মামলার তামাদি 6 বছর, ঘোষণা, ডিক্লারেশন শুট, ঠিক আছে। ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত বছর, এগুলো বলা নাই, তার মানে কি এগুলা 6 বছর। আপনার চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলা নাই, তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ কত বছর, 6 বছর। 6 বছর। হুম, এগুলো প্র্যাকটিস করাবো, প্রচুর প্র্যাকটিস করাবো আমি, 10 এখান থেকে একদম নিশ্চিত করে দিব প্র্যাকটিস ম্যানুয়াল থেকে। তারপরে সত্য সহ দখল পুনরুদ্ধার, বংশগত পদ লাভ কত বছর, 12 বছর, 12 বছর। সত্য সহ দখল পুনরুদ্ধার, সত্য সহ দখল পুনরুদ্ধার। তারপরে দেখেন বন্দুকি অস্থাবর সম্পত্তি 30 বছর, বন্দুকি স্থাবর সম্পত্তি 60 বছর, ঠিক আছে। যারা লিখিত দিবেন তারা আবার ভাইবেন না যে আমরা কেন মুখস্থ করব, আপনাদেরও মুখস্থ করা লাগবে। কারণ কারণ ধরেন যে একটা প্রবলেম আসলো অর্থ আদায় থেকে, তাহলে অর্থ আদায়ের তামাদি না জানলে আপনি এটা ক্যালকুলেশন করবেন কেমনে, পারবেন? অর্থ সংক্রান্ত, আদায় সংক্রান্ত একটা প্রবলেম আসলো, বললো এত সাল এত সাল, এখন আপনি এটার তামাদি মেয়াদ জানেন না, তাইলে কি আপনি এটা পারবেন? এই জন্য জি না। লিখিত এমসিকিউ সবার জন্যই কিন্তু তামাদি মেয়াদ মনে রাখতে হবে। 3 বছর কোনটা, 1 বছর কোনটা, 12 বছর কোনটা। ওকে।
ওকে, তাহলে আমরা এখন চলে যাব মামলা শেষ। অনুচ্ছেদটাকে তিনটা ভাগে ভাগ করতেছি আমরা। কয়টা ভাগে? তিনটা ভাগে। একটা হচ্ছে মামলা, মামলার রায় হইলে সেই তার বিরুদ্ধে কি করতে হয় বলেন? আপনি মামলার ডিক্রি রায় করতে হয়ে হয় গেছে, রায় ডিক্রি হয়ে গেছে, কি করতে হবে? সংক্ষুব্ধ পক্ষ কি করবে? করতে হবে আপিল 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 করবে। তাহলে আপিলের তো আমাদের মেয়াদ জানবো। আর মামলা আপিল দুইটার মধ্যেই আপনার বিভিন্ন সময়ে দরখাস্ত দিতে হয়, দিতে হয় না? জি জি তাইলে কয়টা জি জি অনুচ্ছেদ, কয়টা বিষয় আসলো? তিনটা। দুইটা তিনটা। তিনটা জি একটা হচ্ছে মামলা, তিনটা খেয়াল করেন, একটা হচ্ছে মামলা যেটা আমরা পড়ে ফেলছি, আরেকটা হচ্ছে কি মামলার রায় হয়ে গেলে কি কোথায় আপিল। যায়? আপিল মামলা আপিলে। আপিল দরখাস্ত। তো আমাদের মেয়াদ জানবো। ওকে, একজন একজন করে বলেন, সবাই বলেন না একসাথে, তাহলে আবার সমস্যা হবে। মামলা, আপিল, আরেকটা কি দরখাস্ত। দরখাস্ত দরখাস্ত। মামলা করার সময়ও দিতে হয়, বিভিন্ন ইস্যুতে দরখাস্ত দিতে হয়, ঠিক আছে, আবার আপিলেও দরখাস্ত দিতে হয়। তাহলে দরখাস্ত, তাহলে তিনটার তামাদি মেয়াদ জানবো। এখন আমরা পার্ট বাই পার্ট সব জানবো। আমরা হচ্ছে প্রথমত কি জানলাম? মামলা জানলাম, ঠিক আছে। তাহলে 12 বছর জানলাম, 6 বছর জানলাম। আর বন্ধকি অস্থাবর সম্পত্তির আপনার 30 বছর, আর বন্ধকি স্থাবর সম্পত্তির তামাদি মেয়াদ কত বছর? 60 60 বছর। বছর। আর বেশি কিছু পড়া লাগবে না আপনাদের। তাইলে তাইলে আপনারা বাসায় কেমনে প্র্যাকটিস করবেন জানেন? আমি একটু বলে দেই। আমি কিন্তু আপনাদের পড়াইতে আসছি, প্লাস দিক নির্দেশনা দিতে আসছি। মোট কথা, আপনি মনে করতে পারেন যে আমি একজন কোচ, আমি এর বাইরে আর কিছু না, বুঝছেন? আপনারা ট্রেনিং নিতে আসছেন ব্রেন ডেভেলপমেন্টের জন্য। খেলোয়াড়রা ট্রেনিং নেয় খেলার ডেভেলপমেন্টের জন্য, আর আপনারা ট্রেনিং দিচ্ছেন কেন? ব্রেনটাকে ডেভেলপ করার জন্য, আর কিছু না। ব্রেনটাকে ডেভেলপ করে দিচ্ছি। তাইলে আপনি খাতার মধ্যে লিখবেন খাতার মধ্যে উপরে লিখবেন মামলা। দাঁড়ান আমি দেখাই কিভাবে প্র্যাকটিস করবেন, কারণ আমি তো কোচ হিসাবে আপনাকে এটা বলে দিতে হবে, নাহলে আপনি প্র্যাকটিস না করলে তো আপনি মাঠে গিয়ে খেলতে পারবেন না। আপনি খাতার মধ্যে কিভাবে প্র্যাকটিস করবেন এখন দেখেন। আপনি খাতার মধ্যে লিখবেন, কি লিখবেন? এই যে উপরে লিখবেন মামলা, তামাদি মেয়াদ, মামলা সংক্রান্ত বিষয়। লিখবেন 6 মাস, 1 বছর, 6 মাস, হ্যাঁ, 1 বছর, 3 বছর, তারপরে কত? 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর। এর বাইরে তো আর কিছু নাই, আছে? না। আর কিছু লাগবে না, থাকলেও লাগবে না, না থাকলেও নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6 মাস, 6 মাসের তো আমি শিখাই দিছি, আপনি লিখবেন বাসায়। 1 বছর শিখাই দিছি, লিখবেন। 3 বছর শিখাই দিছি, লিখবেন। 6 বছর শিখাই দিছি কি চিরস্থায়ীর সাথে অস্থায়ী ইয়া, আর হচ্ছে ঘোষণামূলক মামলা, যেটা তামাদি আইনে তামাদি বলা নাই, এটা হচ্ছে ওভারঅল সব কভার করছে বাকিগুলা। 12 বছর, 30 বছর, 60 বছর। তাহলে মামলা সংক্রান্ত তামাদি শেষ হইলো কিনা আগে ব্রেনে থাকতে হবে। আমি অনুচ্ছেদে কি পড়তেছি, স্যার তিনটা বিষয়, আর স্যার মধ্যে মামলা শেষ। স্যার আমি তো লাস্টের জন্য স্যার কে? স্যার আমি আপনার তো নাম কি? লাস্টের জন্য করছি স্যার আমার বিদ্যুৎ ছিল না, নেটও ছিল না। আমি সামিউল কবির স্যার, ও, সুনামগঞ্জ স্যার। সামিউল কবির ভাই, আপনি রেকর্ড সামিউল দিয়ে কবির স্যার। রেকর্ড দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিব। জি ওই যে সমস্যা নেটের নাই, অবস্থা রেকর্ড দিয়ে খারাপ, দিব, স্যার। রেকর্ড দিয়ে দিব। হ্যাঁ, কোনো সমস্যা নাই সামিউল ভাই, আপনি টেনশন করিয়েন না। হ্যাঁ, জি আচ্ছা স্যার, আচ্ছা, জি আচ্ছা তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ, মামলা সংক্রান্ত বিষয়ের তামাদি, ঠিক আছে। মামলা সংক্রান্ত বিষয়ের তামাদি শেষ করলাম কিনা? 6 মাস, 1 বছর, 3 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর। আপনার 2 মার্ক নিশ্চিত হয়ে যাবে এখান থেকে, ইনশাল্লাহ। সবাই মিউট থাকবেন, কোনো শব্দ যেন আমার কান পর্যন্ত না আসে উইদাউট এনি রিজন। আচ্ছা, তাহলে আমাদের মামলার তামাদি শেষ হয়ে গেল ইনশাল্লাহ। লিমিটেশন অফ ফাইলিং অফ সুটস। আর ফৌজদারি মামলার কোনো তামাদি নাই। এগুলা কোন মামলার তামাদি? দেওয়ানি মামলার। ফৌজদারি মামলা দেওয়ানি আপনি মামলা। যে কোনো সময় দায়ের করতে পারবেন, 10 বছর পরেও করতে পারবেন, তবে মামলা প্রমাণ করা কঠিন হবে, এতটুকুই। আচ্ছা, এখন আমরা আপিলের তামাদি মেয়াদ দেখব। মামলা শেষ, মামলার রায় হয়ে গেলে
সংক্ষুব্ধ পক্ষ আপিলে যায়। আপিলের তামাদি মেয়াদের শুরুতে আপনাকে যে টেকনিকটা শিখাবো, আপনি এটা আবার লিখবেন, উপরে লিখবেন আপিল, আর কিচ্ছু লিখতে হবে না। এটা হচ্ছে প্র্যাকটিস করবেন। আপিল লিখবেন 7 দিন, লেখা এবার ফাঁকা রাখবেন, মুখস্থ করে আপনি নিজে লিখবেন। লিখবেন 30 দিন, লিখবেন 60 দিন, তারপরে 90 দিন, তারপরে 6 মাস। ক্রোনোলজিক্যালি যাব আমরা, ক্রোনোলজিক্যাল ইফেক্ট, ছোট থেকে বড়, ছোট থেকে কে বড়, ছোট থেকে বড়। তাইলে আপিলে সর্বনিম্ন তামাদি মেয়াদ 7 দিন, তারপরেরটা 30 দিন, তারপরেরটা আপনার 60 দিন, তারপরে আসবো 90 দিন, তারপরে সবার শেষে আমরা 6 মাস দেখবো। এখানে যদিও এইভাবে দেওয়া সমস্যা নাই, আপনি আপনি এইভাবে গুছাবেন খাতার মধ্যে প্র্যাকটিসটা। তাহলে এখন আসি আমরা 7 দিনে কি আছে, মানে এই স্লটটা আগে মুখস্থ করবেন, পরে হচ্ছে এটার মধ্যে আমরা মাংস বসাই দিব, মানে মাল ম্যাটেরিয়াল। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিচ্ছে আদালত, এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে হলে কত দিনের মধ্যে করবে? 7 দিনের মধ্যে। আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। 7 দিনের মধ্যে। আমি আবার 2-4-5 মিনিট পর পর একটু সাউন্ড না পাইলে আমার ভালো লাগে না আর কি। 7 দিন। আচ্ছা, তারপরে হচ্ছে 30 দিন। 30 দিন কিসের আপিল করতে হয়? ফৌজদারি মামলার আপিল, ফৌজদারি মামলার কোথায়? ম্যাজিস্ট্রেট আদালত থেকে। কোথায়? দায়রাতে। ম্যাজিস্ট্রেট থেকে দায়রাতে আপিল করার তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। দেওয়ানি আদালতেরও 30 দিন। একসাথে পড়ে ফেলবেন। যদি আপনি একসাথে পড়তে পারেন তাহলে আপনি এটা দুইবারে আলাদা পড়বেন কেন? যদি আপনি একসাথে নিতে পারেন 5 কেজি মাংস, আপনি 1 কেজি করে 5 কেজি আলাদা করে নিবেন কেন? একবারে নিয়ে চলে যাবেন। এই জন্য একবারে পড়ে ফেলবো, পড়া কমে যাবে। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের আপনার হচ্ছে এই ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে আপিল করতে হবে কত দিনের মধ্যে? 30 দিনের 30 মধ্যে। দিন। 30 দিনের ভিতরে আবার হ্যাঁ, সিভিল জজ, যেটা আগে ছিল সহকারী জজ, সিনিয়র সিভিল জজ, আগে ছিল সিনিয়র সিভিল জজ, সহকারী জজ, সহকারীটা এখন বাদ দিয়ে সিভিল জজ বলতেছে, ঠিক আছে? আচ্ছা, আর যুগ্ম জেলা জজ, এই 3টা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে জেলা জজ 30 আদালতে, দিন স্যার। দেওয়ানিতে। এটাও 30 দিন। তাহলে কি 30 দিন একসাথে 2টা আদালত করা ভালো না? জি স্যার, ওকে। সুন্দর সুন্দর আইডিয়া স্যার। ফৌজদারিতে, হ্যাঁ, ফৌজদারিতে কিন্তু দেওয়ানি মামলা, ফৌজদারি মূল মামলার তামাদি না থাকলেও ফৌজদারি আপিলের কিন্তু তামাদি আছে, বুঝছেননি? ধরেন যে আপনি একজনের মারছেন, আঘাত করছেন, আপনি 2 মাস পরেও মামলা করতে পারবেন, 2 বছর পরেও করতে পারবেন। 10 বছর পরে করলে কি এটা প্রমাণ করা কষ্ট হবে, কিন্তু করতে বাধা নেই। কিন্তু আপিল কিন্তু তামাদি অনুসরণ করে করতে হবে, তামাদি মেয়াদের মধ্যে করতে হবে, নাইলে আবার বিলম্ব মওকুফের দরখাস্ত দিতে হবে, ঠিক আছে? ফৌজদারি আপিলে কি আছে? তামাদি মেয়াদ আছে, কিন্তু স্পেশাল ল আছে একটা। স্পেশাল লতে কিন্তু বিলম্ব মওকুফের দরখাস্ত দেওয়া যাবে না। স্পেশাল লতে আপনার হচ্ছে নির্দিষ্ট দিনের মধ্যে, যেমন নারী নির্যাতন দমন আইন, আপিল করতে হয় 30 দিনের মধ্যে। আপনি যদি 40 দিন পরে আপিল করতে যান, তাহলে আপনি ওই আপিলটা করতে পারবেন না বিলম্ব মওকুফের দরখাস্ত দিয়েও। কারণ কি? বিশেষ আইনে তামাদি আইন প্রযোজ্য না, বিশেষ আইনে তামাদি আইন প্রযোজ্য না, বুঝছেন কিনা? তাইলে কি বিধান কি, এটা আমরা ফৌজদারি পড়ি সময় জানবো, এটারও বিধান আছে। তখন আপনাকে কোয়াশমেন্টে যেতে হবে, ফৌজদারি কার্যবিধি 561 ওইখানে যেতে হবে। যদি আপনার তামাদি শেষ করে ফেলেন, তখন হাইকোর্টে আপনি ওভাবে যেতে হবে। এগুলা বিস্তারিত আমরা ফৌজদারিতে জানবো, আজকে আর বেশি কিছু জানবো না, বুঝছেন বিষয়টা? জি স্যার, জি স্যার, ভাইয়া, বুঝতে আমি তো পারছি। ক্লাস করাচ্ছি, জি স্যার। একটু পরে ফোন দিতে হবে, হ্যাঁ? জি স্যার। বুঝতে পারছি Okay. স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন? জি স্যার। ওকে, জি স্যার। ওকে। তাহলে তাহলে আমাদের যদি আপনার ফৌজদারি এবং দেওয়ানি সংক্রান্ত মামলার তামাদির আপিলের তামাদি আসে, আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, আরো ডিটেলসে জানবেন। যখন ফৌজদারি এবং দেওয়ানি আইন পড়বো, তখন আরো ডিটেলসে আমরা পড়বো। এখন আমি ডিটেলসটা ইচ্ছা করেই বলছি না, কারণ তাহলে আবার অন্য দিকে আমাদের মোড় ঘুরাইতে হবে। আপিল বুঝাইতে গেলে আপিল দিকে বিশাল পড়া আছে,
সুন্দর করে বুঝাবো দেওয়ানি আর ফৌজদারিতে। আচ্ছা, তারপরে দেখেন 60 দিন। 60 দিন হচ্ছে কি দায়রা থেকে হাইকোর্ট, কোনটা? ফৌজদারি। কি লেখা ব্রেকেটে ফৌজদারি। দেখতে পাচ্ছেন? ফৌজদারি। জি। আর ফৌজদারি স্যার। 90 দিন জেলা জজ থেকে দেওয়ানি, এটা কিন্তু দেওয়ানি, ফৌজদারি না। 90 দিন, ঠিক আছে? জেলা জজ থেকে হাইকোর্ট, জেলা জজ থেকে হাইকোর্ট, তার মানে দেওয়ানি মামলা হাইকোর্টে 90 দিনের মধ্যে আপিল করতে হয়, ফৌজদারিতে 60 দিনের মধ্যে। এখন 90 দিন কেন দিছে? এটা আইন দিছে। এইভাবে মনে রাখার জন্য বলতে পারেন যে দেওয়ানিতে অনেক কাগজপত্র সংগ্রহ করতে হয়, এই জন্য সময়টা বেশি। এটা মনের বুঝ দিয়ে মনে রাখতে পারেন, এই জন্য দেওয়ানিতে 90 দিন। আর খালাসের বিরুদ্ধে আপিল করতে হয় কত দিনের মধ্যে? 6 মাসের 8 দিনের মধ্যে। মধ্যে। 6 পিপি মাস। সাহেব করবে 9 মাস 6 স্যার। মাস। 60 দিন হচ্ছে অভিযোগকারী, বুঝছেন? ওইটা ওইটা 60 দিনের মধ্যে করবে কে? অভিযোগকারী। স্যার এটা স্যার তামাদি আইনে বলা স্যার নাই। ওই 60 ওইটা দিনের আমাদের বিষয়টা ফৌজদারি আইনে বলা, এটা তামাদিতে বলা নাই, এই জন্য আমি এটা এখানে আনি নাই, বুঝছেন? ওই যে 60 দিন, এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি, আরে তামাদি আইনে বলা নাই 60 দিনের মধ্যে আপিল করতে হবে, বুঝছেন? অভিযোগকারী করতে পারবে। আর পিপি 6 মাস। আর এই 60 দিন এটা ফৌজদারি আইনে বলা আছে, এই জন্য এটা তামাদির ভিতর আমি আনি নাই, এটা ফৌজদারি কার্যবিধি পরিসময় বলবো, বুঝছেন? এখানে অনেক জটিলতা আছে, আরো কিছু ঝামেলা আছে, এগুলো আমি এখন বলবো না, ওই সময় বলবো। তাহলে তামাদিতে কয়দিন? 6 খালাসের মাস। বিরুদ্ধে পিপি সাহেব কে করে? এটা পিপি 6 মাস। পিপি। আর অভিযোগকারীর 6 মাস, 60 দিন, এটা ফৌজদারি কার্যবিধিতে সরাসরি বলা, এটা এখানে বলে নাই। তামাদিতে এটার কোনো লিঙ্ক আপ নাই ওটার সাথে। আচ্ছা, তাহলে ক্লিয়ার মেসেজ? জি স্যার। তাহলে আপিল শেষ হইলো কিনা? পারবেন কিনা? আরেকবার বাসায় বলেন প্র্যাকটিস পারবো স্যার, করবেন? 100% পারবো স্যার। অনেক ইজি ওকে, হয়ে গুড। গেছে। স্যার স্যার ওইটা আমরা ওকে, পাবো গুড। কিনা ওই বইটা স্যার, যে বইটা স্যার আপনি পড়াইতেছেন আমাদের? হ্যাঁ, এই বইটা তো আপনার কালকেই পেয়ে যাবেন, আপনার কুরিয়ারে পাঠাই ঠিক দেওয়া আছে হয়েছে। হ্যাঁ, ঠিক 7 ঠিক আছে দিন, স্যার, থ্যাংক ইউ স্যার। 30 দিন, 60 দিন, 90 দিন, 6 মাস। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি বাসায় পড়লেই বুঝে যাবেন, বই আছে, এত সুন্দর বই আছে, আর আমার বলা জি লাগবে স্যার। না। জি স্যার, ওকে। খুব চমৎকার লাগে স্যার অ্যাকচুয়ালি। হুম, হবে হবে, থ্যাংক ইউ স্যার। টেনশন করিয়েন না, জাস্ট আপনার কাজটা আপনি করে দেন। আচ্ছা, তারপরে দরখাস্তে চলে আসি। দেখেন দরখাস্ত কত মজা করে আপনারা শিখাই দিব। এটা পড়তে অনেকের 2 মাস 1 মাস লাগা যায়, এই তামাদি পড়তে, অথচ এটা 2 ঘন্টায় সমাধান করা সম্ভব, আপনার ইচ্ছা থাকলে আর একটু টেকনিক থাকলে। সবসময় টেকনিক্যাল হবেন, পরিশ্রম করে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কিভাবে পারবেন না আমি প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, একটু বাইরে 1 মিনিট কথা বলি। পরিশ্রম করে যদি সফল হইতো তাহলে রিক্সাওয়ালারা সফল হইতো। রিক্সাওয়ালারা কিন্তু দিন শেষে ব্যর্থ। প্রফেশন ঠিক আছে, খুবই ভালো প্রফেশন, কিন্তু দিন শেষে কিন্তু রিক্সাওয়ালারা কিনা সফল না। তো আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে, একটু স্মার্ট হইতে আপনাকে স্টাডি করতে হবে, চাইলে কি করতে পারবেন? ভেরি গুড। সফল হতে পারবেন। ওকে, গুড। তো এটাকে একটু ব্রেনটাকে আপডেট করছি, মাঝে মাঝে ব্রেনেরও চর্চা ইয়া করতে হয়, ঠিক পুরা আছে? মানুষ পুরা খান কিন্তু দেন ভাই। মানুষ কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট করার জন্য লাখ লাখ টাকা খরচ করে। বিভিন্ন কোম্পানির যে সিইও যারা আছেন, বড় বড় কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে ব্রেন ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং নেয়। আপনি বিদেশে চলে যায়, বিদেশে পর্যন্ত যায়, কারণ হচ্ছে ব্রেন হচ্ছে এমন একটা সম্পদ, যেটাকে আপনি যেভাবে কাজে লাগান সে সেভাবে কাজ দিবে আপনাকে। ব্রেনের পাইলট হতে হবে এই জন্য। হ্যাঁ, ব্রেন খুবই মূল্যবান সম্পদ। ব্রেনকে আপনি যেটা প্রমাণ করবেন সে সেটাই শুনবে, তারে বললে পড়বে, তারে বললে ঘুমাবে। অতএব ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ব্রেন। তো ব্রেন ডেভেলপমেন্টের পিছনে আমরা কোনো টাকা খরচ করতে চাই না, এটা কিন্তু খরচ করা উচিত, কারণ ব্রেনটা আসল, সেই হচ্ছে হেড অফিস। হেড অফিস যদি গন্ডগোল হয়, সব জায়গায় গন্ডগোল হবে। অতএব ব্রেনের প্রতি খেয়াল রাখবেন সবাই। ব্রেন ঠিক থাকার জন্য যে যে খাবার দরকার, খাবারগুলো দিবেন। ওকে, এখন আমরা দরখাস্তের মধ্যে চলে আসি। এখন আমরা কোথায় চলে আসি? দরখাস্তের মধ্যে। দরখাস্তের তামাদির বিষয়টা আমরা একটু খেয়াল করব। আচ্ছা শুনেন, আপনার মনে করেন যে একটা মামলা, খুব সুন্দর করে শুনবেন, 4টা কথা দিয়ে 30 দিনের বেশি এটা শেষ করে দিবে, জাস্ট 4টা লাইন, এবং এটা আপনারা সবাই জানেন। স্যার আমি একটা একটা কোশ্চেন করতাম। একটু পরে করেন, এই দরখাস্তটা শেষ করি। আচ্ছা, কোশ্চেন অবশ্যই করবেন, কারণ কোশ্চেন নেওয়ার জন্য আমি আছি। মামলা, ঠিক আছে? মামলার যে বিষয়টা, হ্যাঁ, মামলা খারিজ বা ডিসমিস। ধরেন মামলা খারিজ হয় কেন, এটা আমরা জানবো। তো মামলা খারিজ হয়ে গেলে বা ডিসমিস হয়ে গেলে, সেই আপনার খারিজ আদেশ আপনার এই
রদের আবেদন আপনি করতে পারবেন 30 দিনের মধ্যে। ঠিক আছে? মামলা বিভিন্ন কারণে খারিজ হয়। বাদী পক্ষ যদি উপস্থিত না হয় তাহলে মামলা খারিজ হয়। মুলতবির টাকা যদি না দেওয়া হয়, সত্র আদেশে আছে, মামলা খারিজ হয়। ঠিক আছে? আর হচ্ছে আপনার বাদী পক্ষ যদি উপস্থিত না হয়, ঠিক আছে, তাহলে কি হবে? মামলা খারিজ হবে। মামলার বিষয়বস্তু যদি না আরো খারিজের কারণ আছে। আপনার পক্ষভুক্তি যদি না হয়, ঠিক আছে, কোনো একটা মামলায় ধরেন যে বাদী মারা গেছে, বাদীর ছেলে মেয়ে আছে, ঠিক আছে, তারা কি হইলো না? পক্ষভুক্তি হইল না। কতদিনের মধ্যে পক্ষভুক্তি হইতে হয়? 90 দিনের মধ্যে। পক্ষভুক্তি হইল না। তো এই যে পক্ষভুক্তি না হওয়ার কারণে আপনার মামলাটা খারিজ হয়ে যেতে পারে। তো খারিজ আদেশ রদের আবেদন আবার 60 দিনের মধ্যে করা যায়, এগুলো পরে আমরা জানবো। তো এই যে মামলা খারিজ হয়ে যায় কার জন্য? বাদীর ব্যর্থতার জন্য। ঠিক আছে? মামলা খারিজ হয়ে গেলে কার লস হবে বলেন? বাতিল লস হবে বাদীর। বাদীর। তাহলে জি বাদী স্যার, এখন শুনতে বাদীর লস পাইলো। হবে স্যার। হ্যাঁ, বাদী বাদীর loss শুনতে হবে। পাইলো। আচ্ছা, আর বলার দরকার নেই, একজন বললে বাকিরা চুপ থাকবেন। আচ্ছা, বাদী এখন আইনজীবী বললো তোমার মামলাটা খারিজ হয়ে গেছে। চাইলে মামলা খারিজ হইলে খারিজ আদেশ রদের আবেদন করবে কে? বাদী। যে খারিজ আদেশটা বাদ দেন, বাদ দিয়ে আবার নতুন করে মামলাটা শুনানি করেন, নাহলে বাদীর জন্য লস হয়ে যাচ্ছে। এই যে খারিজ আদেশ রদের আবেদন কত দিনের মধ্যে করবে? 30 দিন। 30 দিন। এটাই হচ্ছে মিস কেস। এটাকে কি বলে? মিস মিস কেস। কেস। মিস কেস। দরখাস্তের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে, এটা হচ্ছে মিস কেস। আপনারা অনেকে শুনে থাকবেন, অনেকেই জানে না মিস কেস কি। এখন দেখেন, দরখাস্তের মাধ্যমে যে আপনি আবেদনটা করলেন মামলার খারিজ আদেশ রদের, যে খারিজটা বন্ধ করেন, এটাকে বলা হচ্ছে মিস কেস। খারিজ আদেশ রদের আবেদন আপনার 30 দিনের মধ্যে করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে বাদীর জন্য। এখন বিবাদী যদি খেয়াল করে শুনবেন, বিবাদী যদি না আসে তাইলে কি হয়? একতরফা। মামলা খারিজ হয় না একতরফা একতরফা হয়? হয় স্যার। একতরফা একতরফা হয়। হয় দেখো, স্যার। কি খেয়াল হবে করে স্যার? প্রশ্ন দেখবেন। একতরফা ডিগ্রি ওকে, হবে স্যার। ওকে, একজন বললেই হবে। হ্যাঁ, তাইলে আমি বুঝাইতে সুবিধা হবে। বিবাদী যদি না আসে তাইলে কি হয়? একতরফা ডিক্রি হয়। একতরফা ডিক্রি। একতরফা তাইলে শুনানি হবে। একতরফা, হ্যাঁ, একতরফা ডিক্রি হইলে কার লস হবে? বিবাদীর লস হয়ে যাবে। এখন জি। বিবাদী কি করবে? বিবাদীর আইনজীবী বলছে তুমি যে আসো না মিয়া, তোমার মামলা তো একতরফা ডিক্রি হয়ে গেছে। বিবাদী করবো, তাই এখন কি করা যায়? আইনজীবী করবো যে ঠিক আছে, আইনজীবী করবে যে ঠিক আছে, তাহলে আমরা রদের আবেদন করে দিই। ঠিক আছে? আমরা কি একতরফা ডিক্রি রদের আবেদন করি। এটার বিরুদ্ধে আবার আপিলও করা যায়। আমরা আপিলে যাব না। আপিলে গেলে তো আমার একটা প্রতিকার কমে যাচ্ছে। আমি সরাসরি আপিলে না গিয়ে কি করলাম? কারণ একতরফা ডিক্রি তো একটা ডিক্রি। ডিক্রির বিরুদ্ধে কি চলে? চোখ কান খোলা রেখে পড়তে হবে। ডিক্রির বিরুদ্ধে কি চলে? আপিল চলে। তাহলে আপিল চলে। একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিলও করা যায়। আমরা আপিল করব না। প্র্যাকটিসে দেখবেন আপিল না করে কি করতেছে? রদের রদের আবেদন জন্য করতেছে। আবেদন যে করা হয় একতরফা, প্রথমে। হ্যাঁ, একতরফা ডিক্রি রদের আবেদন। ঠিক আছে? তো এই যে রদের আবেদনটা করলো একতরফা ডিক্রি, ঠিক আছে, এই একতরফা ডিক্রি রদের আবেদনটা কতদিনের মধ্যে করতে পারবেন? 30 দিন। 30 দিনের মধ্যে। 30 দিনের ভিতরে স্যার। তাহলে তাহলে মামলার দুইটা বিষয়, আপিলের ক্ষেত্রেও দুইটা বিষয় আছে। আপিলের ক্ষেত্রেও কয়টা বিষয় আছে? দুইটা। এখন মনে করেন যে আপিলকারী কে হবে? বাদী হবে না বিবাদী হবে? এটা তো বলা যায় না, এটা সার্কামস্টেন্সেস ডিপেন্ড করে, তাই না? এই জন্য আমরা আপিলকারী বলবো, আর প্রতিবাদী, আর অপর পক্ষকে বলবো রেসপন্ডেন্ট। আর যে আপিল করে তাকে করবো কি? আপিলকারী, অ্যাপিল্যান্ট আর রেসপন্ডেন্ট প্রতিবাদী। তাহলে আপিলকারী যদি না আসে, একটা মামলায় আপিলকারী যদি না আসে, ঠিক আছে, তাইলে কি হবে? আপিল খারিজ হবে। ওই যে মামলা খারিজের মতো। ওই খারিজ আদেশ রদের আবেদন 30 দিনের মধ্যে করা যাবে। আর প্রতিবাদী যদি না আসে মামলার মতো, আপিলের কি অপরপক্ষ আছে না? বুঝতেছেন না? জি, প্রতিবাদী রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট যদি না আসে তাইলে একতরফা শুনানি তাহলে হবে। একতরফা হবে। তাইলে সে শুনানি রদের আবেদন করতে পারবে 30 দিনের মধ্যে। তাইলে চারটা বিষয় ক্লিয়ার হয়ে গেল না? দেখেন কত সুন্দর করে দিয়ে দিছি। এবং এটা কেমন লাগলো আপনারা বলেন এই বিষয়টা? চমৎকার স্যার। ভালো লাগছে স্যার। ভালো লাগছে স্যার, ভালো লাগছে স্যার, রিয়েলি ভালো লাগছে স্যার। চমৎকার এসেছে স্যার।
তাইলে মামলার ক্ষেত্রে দুইটা বিষয়, আপিলের ক্ষেত্রে দুইটা বিষয়, তাই না? এখানে যদি এতটুকু বুঝেন তাইলে দেখেন আরেকটা বিষয় আমি আর ক্লিয়ার করে দিই একটু অ্যাডভান্স লেভেলে, তারপরে আমরা মামলার ক্ষেত্রে স্যার আগামীকালকে দুইটা আরেকটা বিষয়। ক্লাস করব। এক মিনিট, হ্যালো হ্যাঁ, স্যার, এই মামলার ক্ষেত্রে দুইটা বিষয় নাকি এখানে দরখাস্তের বিষয়ে আরে মামলা দুইটা বিষয়? দরকার, মামলার ক্ষেত্রে না, মামলা খারিজ হয়ে গেছে না, বুঝেন না কেন? জি খারিজ হয়েছে কি মামলা, তো মামলা জি খারিজ হইলেই তো খারিজ আদেশ রদের আবেদন দরখাস্তের মাধ্যমে করতেছি, বুঝেন নাই? আচ্ছা আমরা করতেছি দরখাস্ত, কিন্তু দরখাস্তটা জি উদ্ভব হয়েছে কোত্থেকে? অরিজিন তো হয়েছে মামলা থেকে। মামলা খারিজ হয়ে গেছেই তো দেখে আপনি দরখাস্ত করতেছেন খারিজ আদেশ রদের, তাই না? দরখাস্ত তো কোনো একটা ফ্যাক্ট থেকে করে, দরখাস্ত তো এমনি বুঝতে পারছি এমনি করে না। বুঝতে আপনার পারছি স্কুল না জি থাকলে কি আপনি এই এই বিনা বেতনে পড়ার দরখাস্ত করতে পারবেন বা অনুপস্থিতির দরখাস্ত করতে পারবেন স্কুল না থাকলে? রাইট, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কাছে সব যুক্তি আছে, বুঝছেন কিনা? আপনি যেটা বুঝেন না আমাকে জাস্ট একটু ছোট্ট করে বলে দিবেন, আমি আপনাকে যুক্তি দাঁড় করায় বুঝাই দিব। আচ্ছা, স্কুল না থাকলে কি বিনা বেতনের আবেদন কই করবেন? মামলা না থাকলে দরখাস্ত কই করবেন? মামলা খারিজ রদের দরখাস্ত মামলা থাকতে হবে তো। আচ্ছা, আমরা এখন দরখাস্ত করতেছি, ঠিক আছে? আর এতটুকু ব্রেন থাকতে হবে যে দরখাস্ত, মামলা না থাকলে দরখাস্ত আসে কই থেকে, এটা তো বুঝতে হবে, ঠিক কিনা রনি ভাই? জি আচ্ছা, জি, সেই জন্য তো আমি তাহলে একটু কনফিউজ হয়ে গেছি। জি 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 আচ্ছা, মামলা খারিজ আদেশ রদের আবেদন করতে পারবেন 30 দিনের মধ্যে। মামলার খারিজ হয় বাদীর ব্যর্থতার কারণে, আর মামলা একতরফা ডিক্রি হয় বিবাদীর ব্যর্থতার কারণে। তাহলে দুইটা ইস্যু 30 দিন। মামলার সাথে পাল্লা রেখে আপিলে চলে যান, তাহলে আপিলে দুইটা ইস্যু, যে আপিল করছে সে না আসলে আর আপিলের প্রতিপক্ষ না আসলে, তাই না? দুইটা জি দুইটা স্যার। চারটা কতদিন? 30 দিন। এখন মামলায় মনে করেন ডিক্রি হইছে, ডিক্রি হইলে জিতে কে? ডিক্রি হইলে জিতে কে? বাদী জিতে। বাদী স্যার, বাদী জিতে। মানে ডিক্রি দিচ্ছে মানে কি, বাদী জিতে গেছে। তাইলে সংক্ষুব্ধ হবে কে? আপিল তো আর বাদী করবে না, সংক্ষুব্ধ হবে কে? বিবাদী। বিবাদী স্যার, আপিলকারী, বিবাদী হবে স্যার। দেখেন মামলার বিবাদী আপিলকারীর হয়ে আপিলে হয়ে গেছে আপিলকারী, বুঝছেন কিনা? খেয়াল করেন, মামলায় কি ছিল সে? বাদী। বাদী ইংরেজি কি? দেওয়ানি মামলায় বাদী বিবাদী ছিল। ইংরেজি কি? প্লেনটিভ। আর বিবাদী ইংরেজি কি? ডিফেন্ডেন্ট, তাই না? ডিফেন্ডেন্ট। জি ইংলিশ গুলো জানা রাখেন, মামলায় হচ্ছে প্লেনটিভ আর বাদী, আর ডিপেন্ডেন্ট। বিবাদী ডিপেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট। বিবাদী। হ্যাঁ, তো ভালো হচ্ছে। তো আপনার আহ, ধরেন যে ডিক্রি হয়েছে, ঠিক আছে? তাহলে আপিলকারী কে হবে? বিবাদী, বিবাদী ডিফেন্ডেন্ট, তাই ডিফেন্ডেন্ট। না? আর রেসপন্ডেন্ট হয়ে যাচ্ছে বাদী, উল্টা যাচ্ছে না? এগুলো খেয়াল করেন, জি উল্টা স্যার। যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ওকে, ওকে, গুড। তাহলে এখানে অ্যাপিল্যান্ট হচ্ছে বিবাদী, আর আর মামলাটা যদি ডিসমিস হয়ে যাইতো, তাহলে বিবাদী জিতে যেত, বাদী হেরে যেত। বিবাদী জিতে যেত, বাদী হেরে যেত, মামলা যদি ডিসমিস হয়ে যেত। ওকে, তখন ওইভাবে আপিলকারী এগুলা নির্ধারণ হবে। যাই হোক, আমরা এত ডিটেলসে যাচ্ছি না, বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে এখান থেকে কোনো প্রবলেম আসলে আপনি সলভ করতে পারেন। লিখিত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রবলেম আসতে পারে। কিরকম? ইমুক ইমুকের মধ্যে একটা মামলা চলতেছে, মামলা খারিজ হয়ে গেছে, এখন কে আপিল করবে বা কতদিনের মধ্যে করবে, এই টাইপের অনেক প্রবলেম এখান থেকে আসতে পারে। গতবার যেমন একটা প্রবলেম বলছি ওইটাই আসছে, এখান থেকে একটা প্রবলেম আসতে পারে। এই জন্য যারা লিখিত দিবেন বা এমসিকিউ দিবেন, তারা মনে করেন না যে আমি কেন এমসিকিউর পড়া পড়বো। এমসিকিউর পড়া না পড়লে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। আমি যেটা বলি সেটা শুনেন, লিখিত এমসিকিউ দুইটা দেখা দিবে। তাই 30 দিন হয়ে গেল কিনা স্যার দরখাস্তের? এমসিকিউ করলে তো স্যার 70% রিটেনের কাজ হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়, বাকিটা পরে আমি মিলাই দিব, টেনশন করার কিছু জি নেই। স্যার। ক্ষেত্র বিশেষে 100%ই হয়ে যায়, শুধু মুসাবিদার গুলা পড়লেই হয়, ড্রাফটিং। আচ্ছা, স্যার জি স্যার। তারপরে দেখেন 60 দিনে চলে আসবো আমরা। কোথায় আসবো? 30 দিন, দরখাস্তের মধ্যে পড়বো 30 দিন, আর পড়বো 60 দিন, 90 দিন, আর কি
3 বছর। এই স্লটটা আগে মুখস্থ করবেন, বুঝছেন? এই স্লটটা আগে মুখস্থ করবেন। 30 দিনের ঝামেলা শেষ, এখন 60 দিনে চলে আসি আমরা। কোথায় চলে আসবো? 60 দিন। অ্যাবেটমেন্ট, মামলার পরিসমাপ্তি, খারিজ আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ। আচ্ছা, এটা কি? এটা বুঝতে হইলে আপনাদেরকে 90টা আগে বুঝা ফেলতে হবে। পক্ষভুক্তি, পক্ষভুক্তি কি? মনে করেন যে একটা বাদী মামলা করছে, সে মারা গেছে, তাইলে তার মামলা চলবে। এখন তার ছেলে আছে, ছেলে পক্ষভুক্তি হবে না মামলায়? জি স্যার। তাই বুঝছেন কিনা? ছেলেকে কি হইতে হবে? পরবর্তী বন্ধু স্যার। পক্ষভুক্তি হইতে হবে। কত দিনের মধ্যে? এই 90 দিনের মধ্যে। এখন 90 দিনের মধ্যে যদি পক্ষভুক্তি না হয়, তাহলে সে মামলাটা খারিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন। খারিজ হয়ে যাবে, মামলা খারিজ খারিজ হয়ে হয়ে যাবে। যাবে। এখন মামলা খারিজ হয়ে গেলে তাহলে এই আপনি মনে করেন যে মামলা করছেন, আপনি মরে গেছেন, আপনার ছেলেও পক্ষভুক্তি হয় নাই, তাহলে মামলা খারিজ হয়ে গেল। এখন প্রতিকার কি? মামলা খারিজ হয়ে গেল, আপনার ছেলে কি করবে? প্রতিকার আছে। আপনার ছেলে কি করতে পারবে? এটা মূল, এটা আপনি মূল মামলাকারী, মরে গেছেন আপনার ছেলে, এটা মনে করেন আপনার ছেলে। এখন ছেলে পক্ষভুক্তি হয় নাই 90 দিনের মধ্যে, তাইলে মামলা খারিজ হয়ে গেছে। প্রতিকার হচ্ছে 60 দিনের মধ্যে খারিজ আদেশ রদের আবেদন করতে হবে। কত দিনের মধ্যে? এটা কিন্তু ভালো করছি 60 এই দিনের কত ভিতরে দিনের স্যার। মধ্যে? 60 দিনের এখন ভিতরে স্যার। অনেক 60 অনেকে দিন। আপনাদের তামাদি পড়ায় ফেলবে, কিন্তু এই কাহিনী বলবে না, খালি মুখস্থ করাইবে। হ্যাঁ, আমি তো জানি বিভিন্ন ইস্যুগুলো, খালি আপনারা বলবে যে মুখস্থ করো। কি মুখস্থ করো? এই যে অ্যাবেটমেন্ট, 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 মামলা পরিসমাপ্তি, মামলা পরিসমাপ্তি, খারিজ আদেশের বিরুদ্ধে আবেদন, খারিজ আদেশের বিরুদ্ধে আবেদন, 60 দিন, 60 দিন, এভাবে। এটা যে কিছু বুঝবেন আপনি? এই স্যার খারিজ আদেশটা কোনটা? এই খারিজ আদেশটা হচ্ছে ওই যে 90 দিনের মধ্যে পক্ষভুক্তি না হইলে ওইটা। 60 দিনের মধ্যে খারিজ আদেশ রদের আবেদন করবেন। বুঝছেন 60 দিনটা কি? এটা জি, বুঝতে পারছি। অ্যাবেটমেন্ট আর স্যার। 90 দিনটা কি? হুম। ওকে। মুক্তির আচ্ছা, জন্য স্যার। আরেকটা দেখেন, পক্ষভুক্তির আবেদন। আরেকটা দেখেন, রিভিউর আবেদন করা যায় কত দিনের মধ্যে? এটাও 90 দিনের মধ্যে। এই দুইটা একসাথে পড়ায় দিচ্ছি, পক্ষভুক্তি আর রিভিউ। রিভিউটা দেয় যে আদালতে মামলা যে হয়েছে, আদালতে মামলা করবে স্যার, সেই আদালতে রিভিউ করতে হবে স্যার। সে আদালতে রিভিউ করবেন, উচ্চ আদালতে না, হায়ার কোর্টে না। রিভিউ কত দিনের মধ্যে করতে পারবেন? ডিগ্রি দেওয়ার 90 দিন। 90 দিনের। 90 দিন। দিনের ভিতরে স্যার। ওকে। আরেকটা 90 হচ্ছে দিন, যেসব স্যার। দরখাস্তে তামাদি মেয়াদ তামাদি আইনে বলা নাই, সেগুলা কয় বছর? ওই যে মামলাতে যেমন করে আসছি 6 বছর, এটা কয় বছর? কোনো 3 বছর বিধান স্যার। না 3 বছর। 3 বছর হবে স্যার। বছর। 3 বছর স্যার। 3 বছর, গুড। শেষ। আপনার এখান থেকে আপনি 10 এর মধ্যে 5 মার্ক করে ফেলছেন আজকে। এখন যারা আরেকটু হায়ার লেভেলে পড়তে চান, 5 মার্ক আমরা পাওয়া যাবো যদি এতটুকু মনে রাখতে পারি, ইনশাল্লাহ। আর যারা আরেকটু হায়ার লেভেলে পড়তে চান, তারা কি করবেন? এগুলো প্র্যাকটিস করবেন, বুলেট পয়েন্ট গুলো। এই বইয়ের বুলেট পয়েন্ট প্লাস হচ্ছে পার্ট 4 সাজেশনের বিস্তারিত বর্ণনা কিন্তু পার্ট 4-এ দেওয়া আছে। পার্ট 4-এর এই যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আবার অনুচ্ছেদ সহ দেওয়া আছে। যারা একটু বেশি পড়তে চান, তারা অনুচ্ছেদটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে সমস্যা নেই, শুধু ওখান থেকে তামাদি ম্যাথটা পড়বেন। বুঝছেন? এখানে বিস্তারিত দেওয়া আছে না? এটা বিস্তারিত দেওয়া আছে। ওকে, জি স্যার। জি, জি। যাদের সময় আছে পড়বেন অনুচ্ছেদ সহ, যে এটা 10 নম্বর অনুচ্ছেদে বা 57 অনুচ্ছেদে, এরকম। আচ্ছা, এখন আমরা কিন্তু 40 মিনিটের মধ্যে 5 মার্ক করে ফেলছি, এবং এটাই আসবে। মামলা, আপিল, দরখাস্ত। আপনাদেরকে বেসিক ক্লিয়ার হয়েছে কিনা? জি। স্যার একটা কোশ্চেন করতাম। হ্যাঁ, বলেন এখন দ্রুত। স্যার মানে আমি ফৌজদারি মামলা একটু কম বুঝি, এর জন্য জিজ্ঞাসা করছি স্যার। খালাসটা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে করবো, পিপি করবে, মানে এটা কোন হ্যাঁ, মানে কোন আদালতে করবে? এটা কি মানে ওই দায়রা বলতেছি। জজ ওকে, আদালতে আপনি করবে? স্টপ।
আপনি স্টপ যান, আমি বলতেছি এটা আমরা ফৌজদারিতে পড়বো। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করছেন, আমি বলে দেই, সবাই একটু শুনে রাখেন, আপনাদের উপকার হবে। আপনি সুন্দর প্রশ্ন করছে, তবে এটা আজকে করার কথা না, তারপর আমি বলে দিই। খালাসের আপিল আদালত দুইটা। কয়টা? যে কোনো প্রশ্ন আপনি আমার জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো বোঝানোর জন্য। তারপরে রিলিভান্ট প্রশ্ন করবেন। খালাসের আপিল আদালত কয়টা? দুইটা। দুইটা একটা স্যার, হচ্ছে দুইটা। দায়রা জজ, দায়রা, একটা হচ্ছে একটা দায়রা হাইকোর্ট। হাইকোর্ট। আপনার হাইকোর্ট। সবসময় এটা মনে রাখবেন, হাইকোর্ট। এখন যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস আদেশ দেয়, আপনি দায়রাতে আপিল করবেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলেও দায়রাতে আপিল করবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলেও দায়রাতে আপিল করবেন। চিফ জুডিশিয়াল দিলেও দায়রাতে আপিল করবেন। আর দায়রা যদি দেয়, তাহলে সেটা করবেন হাইকোর্টে। আশা করছি আপনার উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। জি স্যার। আচ্ছা, এর সাথে আমি আরো দুইটা বিষয় বলে দিই। দণ্ডের বিরুদ্ধে আপিল, এটা একটু ব্যতিক্রম। দণ্ডের বিরুদ্ধে আপিল তিনটা আদালত, এটা তিনটা আপিল আদালত। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আদালত তিনটা, ঠিক আছে? একটা হচ্ছে চিফ জুডিশিয়াল, আরেকটা হচ্ছে দায়রা, একটা না, হচ্ছে আপা যে হাইকোর্ট। প্রশ্ন করছে, স্যার আপা যে প্রশ্নটা করছে সেটা উনি জিজ্ঞেস করছে যে পিপি কোন কোন আদালতে ইয়া করতে পারে, উনি প্রশ্ন করেন তো ওইটা। ওই দুইটাই, হ্যাঁ, যে দুইটা বলছি। ওইটাই আচ্ছা, স্যার যে দুটো হ্যাঁ, বলছে ওইটাই, মানে আমি আসলে ওইটাই। সিপিসিটা একটু মানে পড়া হয় না সিআরপিসি তো ওকে 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 ওকে, আপনি মাইন্ড করেন না, আমি কিন্তু ডিসকাশন করতে হলে আমাকে ফোন দিয়েন, যতটুকু দরকার ততটুকুই, কারণ অন্যরা বিরক্ত হয়। হ্যাঁ, সবার প্রতি আমাকে খেয়াল রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে। দণ্ডের বিরুদ্ধে আপিল আদালত কয়টা? তিনটা। একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে দায়রা, আরেকটা হচ্ছে হাইকোর্ট। মনে রাখেন, ধরেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিচ্ছে, এটার বিরুদ্ধে আপিল হবে কোথায়? চিফ জুডিশিয়ালে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিচ্ছে, আপিল হবে চিফ জুডিশিয়ালে। এটা দণ্ডের বিরুদ্ধে 2 বছর 1 বছর এরকম দণ্ড দিলে। আর খালাস দিলে না, কিন্তু দণ্ডের বিরুদ্ধে আপিল করবে খালাস চেয়ে, আপিল তো করবে খালাস চেয়ে, তাই না? ধরেন যে একজনের দণ্ড দিচ্ছে 3 বছর, সে কি করবো যে আমার দণ্ড 1 বছর দেন? আসামি করবে না আপিলটা? আসামি কি করবে যে আমারে খালাস দেন? কিন্তু এটা কিন্তু খালাসের বিরুদ্ধে আপিল না, দণ্ডের বিরুদ্ধে। মূল আদালত খালাস দিবে, মূল আদালত খালাস দিলে ওই খালাসের বিরুদ্ধে আপিল করতে হয়। এটা হচ্ছে খালাসের বিরুদ্ধে আপিল। আর এই দণ্ডের বিরুদ্ধে আপিল হচ্ছে এটা। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ড দেয়, সেটার বিরুদ্ধে কিন্তু চিফ জুডিশিয়ালে আপিল করা যাবে না, সেটার বিরুদ্ধে দায়রাতে করতে হবে। এগুলো কিন্তু আসে পরীক্ষা, এখান থেকে 1 মার্ক সবসময় আসে। এগুলো আমি পরে স্পেশাল ক্লাস নিব। তারপরে দায়রার বিরুদ্ধে হাইকোর্টে। এখন এখানে দ্বিতীয় আপিলের বিষয় আছে, করা যাবে কি যাবে না, এগুলো আমরা ফৌজদারিতে পড়বো। আজকে আর বেশি কিছু বলবো না, বেসিকটা বলে দিয়ে এতটুকু মাথায় রাখেন, অনেক ঝামেলা আছে এখানে। আরেকটা হচ্ছে অপর্যাপ্ত দণ্ড। অপর্যাপ্ত দণ্ড মানে দণ্ড কম দিছে, এখন অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষ কি করবে? দণ্ড বাড়ানোর আবেদন করবে। এটারও আপিল আদালত তিনটা, চিফ জুডিশিয়াল, দায়রা আর হাইকোর্ট। মাথা নষ্ট যাতে না হয়, ওগুলো আমরা পড়াবো। এটা যেহেতু আপু বলছে রিলিভেন্ট, আমি একসাথে বলে দিতেছি, বেসিকটা ক্লিয়ার করছি, এগুলো নিয়ে আবার কথা হবে। অপর্যাপ্ত দণ্ড মানে কি? দণ্ড কম দিছে, বাড়াইতে হবে। এটাও প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীরটা যাবে চিফ জুডিশিয়ালে, প্রথম শ্রেণীরটা যাবে দায়রাতে, চিফ জুডিশিয়াল একটা দায়রাতে, দায়রাটা যাবে হাইকোর্টে, ফোরাম মেনটেন করে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। আর খালাস 417, অপর্যাপ্ত দণ্ড 417 আর একটা হচ্ছে 410। আচ্ছা, তারপরে আমরা এই তিনটা হচ্ছে কি ফৌজদারি আপিল। দেওয়ানি আপিলও তো আছে, দেওয়ানি আপিল আজকে বলবো না, দেওয়ানি কার্যবিধি পরিসময় বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফৌজদারি আপিলের কিছু বিষয় আমরা জেনে ফেললাম ফাঁকি দিয়ে। ওকে, তারপরে আমরা আগামীকালকে একটা ক্লাস করব, এটা এক্সট্রা ক্লাস দিব আমি, কারণ আমি চাচ্ছি না যে অনুচ্ছেদের সাথে ধারা একটা প্যাচ গুছ লাগাই ফেলি, তাহলে আপনাদের একটু সমস্যা হয়ে যাবে। অনেকে 2-1 জন আমাকে মেসেজ করছে যে আজকে অনুচ্ছেদ পড়ান, ধারাটা আরেকদিন পড়ান। আচ্ছা, তো এখন আপনারা ধারার কিছু পড়া দিয়ে দিই। আমরা অনুচ্ছেদ শেষ করলাম, এখন ধারার কিছু পড়া দিয়ে দিই। আপনি ধারার পড়াটা এখান থেকে পড়ে ফেলবেন, ঠিক আছে?
ধারা পড়াটা এখান থেকে পড়ে ফেলবেন, সমস্যা নাই। 3 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য দেখেন লেখা আছে, এটা পড়বেন আপনি, পড়া দিয়ে দিই, তো সামনে ক্লাসে পড়াবো। কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এটা মুখস্থ করবেন সবগুলা ধারা, ঠিক আছে? তারপরে সাজেশন বইয়ের মধ্যে দেখেন 4 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না, প্রযোজ্য অপ্রযোজ্য মুখস্থ করবেন। তারপরে বিলম্ব মওকুফ কোন ক্ষেত্রে প্রযোজ্য, এখান থেকে একটা এমসিকিউ পাবেনই পাবেন। কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এটা পড়বেন, উদাহরণ দেওয়া আছে, উদাহরণ পড়বেন, ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি তো বুঝাবোই। তারপর 6 ধারা, এই দেখতে পাচ্ছেন কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন 6 ধারা মূল মামলা ডিক্রিজারি দরখাস্তে প্রযোজ্য, প্রযোজ্য না কোনটা, আপিল রিভিশন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটিতে 6 ধারা প্রযোজ্য। কতে দিবে মূল মামলা, কতে দিবে ডিক্রিজারি দরখাস্ত, গতে দিবে আপিল, বড় গতে দিবে ক প্লাস খ। কি লিখবেন? ক প্লাস খ। হ্যাঁ, অথবা প্রবলেম দিয়ে দিবে যে বৈধ অপারগতা, একটা লোক অপারগ হয়ে গেছে, ঠিক আছে, সে কি আপিলের সময় তামাদি মেয়াদ বাড়াইতে, আপিলের সময় সে তামাদি মেয়াদ বাড়ানোর যে সময়টা, সুযোগটা, সেটা পাবে কিনা, সেটা কিন্তু সেখানে পাবে পাবে না। না। এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এই বিষয় এখানে অনেক কিছু আছে। আমরা ম্যাথ দেখবো, প্রচন্ড কঠিন ম্যাথ আছে, সহজ ম্যাথ আছে, মাথা নষ্ট করা ম্যাথও আছে, ঠিক আছে? অতএব আজকে আমরা ধারা দেখাবো না, জাস্ট একটু বেসিক বলে দিচ্ছি, আপনারা বাসায় একটু দেখে রাখবেন। কালকে আমরা আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে ধারাটা পড়বো, যদিও কালকে ক্লাস করার কথা না। আমি চেষ্টা করব একটা এক্সট্রা ক্লাস নিতে, হ্যাঁ? জি। ওকে। তারপরে দেখেন 12 ধারা কোন ক্ষেত্রে, 12 ধারার কি, এই যে দেখেন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা পড়বেন। 12 ধারা কি, এটা হচ্ছে তো আমাদের মেয়াদ গণনার বিষয়টা, হ্যাঁ? আমি এক নজরে 5 মিনিটে টোটালটা একটা রিভিউ দিয়ে দিব ধারা, আপনারা এই 3-4টা পাতা বাসায় পড়বেন, তারপরে আমি বলবো আপনার মাথায় টপ 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 করে ঢুকে যাবে। আচ্ছা, আমি একটা বেসিক আলোচনা করে দিই, ঠিক আছে? বেসিক আলোচনা যেটা, সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন একই চলে আসেন, খুব দ্রুত বলবো, আপনারা একটু রিক্যাপ করবেন, কালকে বিস্তারিত। আচ্ছা, প্রশ্ন 1, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা খারিজ, এটা তো আমরা জানি 3 ধারা। তামাদির মেয়াদ শেষ হয়ে গেলে মামলা খারিজ হয়। একটা বিস্কিটের মধ্যে কি তামাদি মেয়াদ থাকে কিনা দেখেন, বিস্কিটের প্যাকেট, দুধের প্যাকেট, দইয়ের প্যাকেটে তামাদি মেয়াদ আছে না? জি স্যার। কি ম্যানুফ্যাকচারিং ডেট আর হচ্ছে জি। এক্সপায়ারি ডেট। Expiry date। এক্সপায়ারি ডেট জি, কি জি, তামাদি স্যার। মেয়াদ। আপনি যদি দুধ, আপনি যদি বিস্কিট, আপনি যদি জুস, আপনি যদি কোক তামাদি মেয়াদ দেখে খান, তাহলে মামলার তামাদি মেয়াদ কেন দেখবেন না, ঠিক কিনা? এটা কাজ করতে ভালো হবে, একটা ভালো একটা উদাহরণ দিছেন স্যার। হ্যাঁ হ্যাঁ। সবকিছু এক্সপায়ার ডেট দেখে খাই, তাহলে আমরা এটা কেন পারবো না? হম, আমাদেরও এক্সপায়ারি আছে একটু পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো নিয়ে সামনে ক্লাসে বিস্তারিত পড়বো। তাহলে তামাদি আইনের 3 ধারা, মামলা, আপিল, দরখাস্ত, তিনটাতেই প্রযোজ্য। মামলা, আপিল, দরখাস্ত, তিনটাতেই প্রযোজ্য। কিন্তু 3 ধারাকে আবার ওভারটেক করছে 5। সে বলতেছে যে মামলা বাদে আপিল দরখাস্তের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য। তার মানে কি, আপিল দরখাস্তের ক্ষেত্রে আপনি হচ্ছে তামাদি আইনের 5 ধারা দিয়ে বিলম্ব মওকুফের আবেদন করতে পারবেন, কিন্তু মূল মামলাতে বিলম্ব মওকুফের আবেদন করা যাবে না। বুঝছেন কিনা বেসিকটা? জি স্যার, বুঝছি স্যার। স্যার তাহলে স্পেশাল একটু লতে তো বুঝান স্যার 5 এবার। দ্বারা প্রযোজ্য হয় না। হম, স্পেশাল লতেও না। এগুলা বিস্তারিত সামনে ক্লাসে বলবো, আজকে হালকা বলছি। তারপরে তারপরে হচ্ছে আপনার 4 ধারা। 4 ধারা মামলা, আপিল, দরখাস্ত সব ক্ষেত্রে প্রযোজ্য। যদি দিন শেষ হয়ে যায়, ধরেন যে বৃহস্পতিবার আদালত বন্ধ, আমরা শনিবার, রবিবার, শুক্রবার, শনিবার আদালত বন্ধ, রবিবার মামলা করতে পারবো, মামলা তামাদি মেয়াদ শেষ হয়ে গেলেও। আমরা বিস্তারিত দেখবো এগুলা। 6 ধারা হচ্ছে সিঙ্গেল, একজনের অপারগতা। 7 ধারা হচ্ছে অনেকের অপারগতা। 8 ধারা হচ্ছে 6 আর 7, যদি কেউ আপনার সুবিধা নেয়, তাই সে সর্বোচ্চ 3 বছরের সময় পাবে। এগুলো কিন্তু ডিটেলসে পড়বো আমরা। আপনি ভাইবেন না যে আজকে আমি এমনি বলতেছি, ভাষা ভাষা বলতেছি, সব বুঝাই দিব। সময়ের অবিরাম চলন, একবার তামাদি মেয়াদ শুরু হইলে আর থামবে না। একবার গণনা শুরু হইলে আর থামবে না। একবার মনে করেন যে পাগল ছিলেন,
আপনি সুস্থ হয়ে গেছেন, নাবালক পাগল দুইটা একসাথে আপনার চলতেছিল, ঠিক আছে? এখন নাবালক সুস্থ হয়েছেন, পাগল সুস্থ হন নাই। নাবালক সুস্থ হয়েছেন, নাবালক হয়ে গেছেন, সাবালক 18 বছর বয়সে, পাগল আরো 5 বছর কন্টিনিউ করছে। তাহলে কি, ধরেন 2018 সালে আপনি সাবালক হয়েছেন, 18 সাথে 5 যোগ করেন, 19, 20, 21, 22, 23 সালে আপনি পাগলত্বের অবসান নিচ্ছেন। তাই 23 সাল থেকে আপনি সর্বোচ্চ কয় বছর পাবেন আর মামলার তামাদি মেয়াদ? 3 বছর। 3 বছর যোগ করতে হবে, আমি ডিটেলসে বুঝাবো এগুলা। তাহলে 23, 24, 25, 26 সাল পর্যন্ত আপনি যদি দখল পুনরুদ্ধার হয় তাহলে 12 বছর পাবেন না, কয় বছর পাবেন? 3 বছর। সর্বোচ্চ 3 বছর। সাল দিয়া প্রশ্ন আসবে এগুলো। আচ্ছা, এখন 5 বছর পর আপনি পাগলত্বের অবসান হওয়ার পর 2 বছর সুস্থ ছিলেন, 2 বছর পরে আবার পাগল হয়েছেন, এখন কি 20 বছর পরে আবার সুস্থ হয়েছেন, আবার তামাদি মেয়াদ পাবেন নাকি আর পাবেন না? না না, স্যার, এটা আবার পাবো পাওয়া না, যাবে না স্যার। 9 ধারা আর অনুযায়ী। পাবেন না, কারণ মাঝখানে কি হয়েছে, অবিরাম breakdown চলন হয়ে স্যার, গেছে। এটা অবিরাম চলন স্যার। এই যে অবিরাম চলন, কিন্তু এটার ব্যতিক্রমও আছে। একবার তামাদি মেয়াদ শুরু হইলে আর থামবে না, এটার ব্যতিক্রম আছে, জানেন আপনারা? দেখেন, ব্যতিক্রম আছে 12 ধারায়, 13 ধারায়, 14 জি স্যার, ধারায়, জি 16 ধারায়, 16 ধারায়। কিভাবে ব্যতিক্রম এগুলা? এগুলা কিন্তু আপনার বইয়ের মধ্যে লেখা নাই সরাসরি, কিন্তু এগুলা আপনার কনসেপ্ট থেকে লেখা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 9 ধারার ব্যতিক্রম কোথায়, তামাদি আইনের অবিরাম চলনের ব্যতিক্রম কোথায়, লিখিত প্রশ্ন আসতে পারে। যে সময়ের অবিরাম চলন, লিখিত প্রশ্ন আসতে পারে। একবার তামাদি গণনা শুরু হইলে আর থামবে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। এখনো প্রশ্ন আসে নাই। এখনো কি, এখনো কোনো বাংলাদেশের বার কাউন্সিল, জুডিশিয়ারি কোথাও এই প্রশ্নটা আসে নাই। এমনও হইতে পারে সামনে পরীক্ষা আপনারা এটা পেয়ে যেতে পারেন, এটা আমি আগাম ভবিষ্যৎবাণী করে রাখছি। তো এটা আমি বুঝাই দিব সামনের ক্লাসে কিভাবে 12 ধারা। আচ্ছা দেখেন, একটু হালকা হিন্টস বলে দিই আপনার পড়াটা মানে সূচিবদ্ধ করার জন্য। হিন্টসটা কি? হিন্টসটা হচ্ছে একবার তামাদি মেয়াদ শুরু হলে আর থামবে না। ধরেন আপনার 12 ধারাতে কি বলছে, যে যে সময়গুলাতে তামাদি মেয়াদ গণনা আপনার, ঠিক আমাদের হয়ে যায়। মেয়াদ গণনাটাই হিসাব করছে বাদ 12 যাবে। ধারাতে। কি হিসাব করছে? আমাদের মেয়াদ গণনা কোন কোন সময়গুলো বাদ যাবে দেখেন। রায় ঘোষণার দিন বাদ যাবে, মামলার কারণ উদ্ভবের দিন বাদ যাবে, রায় ডিগ্রি নকল পাওয়ার দিন বাদ যাবে। আচ্ছা দেখেন, নর্মালি বাদ যাওয়ার কথা, ধরেন যে ডিগ্রি দিছে আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ, 12 তারিখ, আজকে 12 13 12 তারিখ। তারিখ ডিগ্রি দিচ্ছে। আচ্ছা 13 তারিখ নাকি 13 আজকে, না তারিখ। 12, আচ্ছা 13 তারিখ, সরি 13 তারিখ আজকে স্যার। 13 তারিখ, ঠিক আছে। আজকে ডিগ্রি দিছে নকল, আপনি হচ্ছে এই যেদিন রায় দিছে, আজকে রায় দিছে ওই দিন তো বাদ যাচ্ছে, তাই না? ওই দিন কি হচ্ছে, বাদ যাচ্ছে। আচ্ছা, তারপর আপনি রায় নকল পাওয়ার জন্য আবেদন করলেন, এখানে আরো 20 দিন সময় লাগছে। 9 ধারা দিয়ে কি আপনার ধরেন ওখানে 40 দিন সময় লাগছে, কথার কথা, আমি একটু বোঝানোর জন্য একটু বেশি দিন দিচ্ছি। আপিলের তামাদি মেয়াদ কত ডিগ্রি দেওয়ার পরে? আরে একটু আগে পড়ায় আসছি, আপিল সেকশনে সিভিল জজ 30 দিন রায় স্যার, দিছে, জেলা জজে 30 আবেদন দিন, করবেন কত দিনের মধ্যে? 30 দিন। দিনের ভিতরে স্যার। 30 30 দিন। দিন। 30 দিন আপিলের তামাদি মেয়াদ। এই সবাই একসাথে ইয়ে হয়েছেন কেন? আপিলের তামাদি মেয়াদ 30 দিন, এখানে 40 দিন পার হয়ে গেছে, নকল পাচ্ছেন না আপনি। 40 দিন পরে নকল পাইছেন। তো 9 ধারা যদি অ্যাপ্লাই করেন যে একবার তামাদি গণনা শুরু হইলে আর থামবে না, তাইলে কি এখানে কি তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে না? 30 দিন শেষ হয়ে গেছে না? 40 দিন। বেইতে 10 সময় দিন স্যার আগে বাদ ছিল। হবে স্যার, বেইতে আচ্ছা সময় বাদ শুনেন হবে না, স্যার। কথা শুনেন, শেষ হয়ে গেছে না? আচ্ছা শেষ হয়ে জি, জি। গেলে 9 ধারার বক্তব্যকে ওভারটেক করছে না এই বিষয়টা? জি স্যার, জি স্যার। 9 ধারাতে কি বলছে, একবার তামাদি গণনা শুরু হইলে আর থামবে না। এইখানে থামছে কেন? এখানে 40 দিন কেন থামছে? আর যদিও এখানে তো 12 শুরু ধারা হয়নি বলে স্যার। দিচ্ছে, কিছু হয় নাই, শুরু হবে না কেন? ডিক্রি দিয়ে দিচ্ছে আজকে, আর বলছে 30 দিনের মধ্যে মামলা করবেন। আমার কথা শুনেন, এটা থামাই দিচ্ছে 12 ধারায়। কে থামাইছে? আইন দিয়ে থামাইছে। আবার 12 ধারায় বলে দিচ্ছে রায় ঘোষণার দিন বাদ যাবে, ডিক্রি বা নকল পেতে যে সময় লাগে সেই সময় বাদ যাবে। সে বলছে যে কারণে বাদ যাচ্ছে, না বললে তো আর বাদ যাইতো না। তো এটা কি 9 ধারার ব্যতিক্রম না? ঠিকরকম বুঝতেছেন স্যার। না? তো রায়ের কপি জি নকল স্যার, সংগ্রহ করতে যে সময় বাদ যায় স্যার। এটা এটা তো তো স্যার 12 কখনো ধারা, ভাবাই হয়নি। 12 ধারা 9 ধারাকে উল্টায় দিছে, মানে সে ব্যতিক্রম হিসেবে কাজ করতেছে না।
কিভাবে ব্যতিক্রম হিসেবে কাজ করতেছে দেখেন, এগুলো আমরা অনেক কিছু জানবো, এইভাবে আমরা বেসিক একদম এ টু জেড ক্লিয়ার করবো। দেখেন, আপনি 3 ধারা পড়েন আগে। 3 ধারাতে কি বলছে? মামলা আগে পড়ার আগে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর দেখবেন যে আপনি একবারে সব করে রাখতে পারবেন। মামলা, আপিল, দরখাস্ত, এই 3টা ক্ষেত্রে 3 ধারা প্রযোজ্য। 3 ধারার ক্ষেত্র কয়টা? 3টা। তিনটা। মানে 3টার তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে কি মামলা দায়ের করতে পারবেন না, আপিল দায়ের করতে পারবেন না, দরখাস্ত দায়ের করতে পারবেন না। কিন্তু 5 ধারা আবার কি বলছে? 5 ধারা বলছে মামলা বাদে আপিল, দরখাস্ত, এই 2টা বিষয়ে যদি 5টা বিষয়ে আরো আছে, এগুলো পরে বলতেছি। আপিল, দরখাস্ত, এই 2টা বিষয়ে আরো 3টা বিষয় আছে, এটা পরে বলতেছি। আপিল, দরখাস্ত, এখানে যদি তামাদি মেয়াদ শেষ হয়ে যায়, 30 দিন শেষ হয়ে যায়, 50 দিন হয়ে যায়, তারপরও আপনি বিলম্ব মৌকুফের দরখাস্ত দেওয়া কি আপনি দায়ের করতে পারবেন, দরখাস্ত দায়ের করতে পারবেন। তাহলে 3 ধারার ব্যতিক্রম কিনা 5 ধারাটা? বুঝতেছেন কিনা? জি স্যার, ব্যতিক্রম স্যার। 3 ধারাতে তো বলছে আপিল নির্দিষ্ট সময়ের পরে দায়ের করলে আপিল খারিজ হয়ে যাবে, কিন্তু ব্যতিক্রম স্যার। 5 ধারা বলতেছে যে আপিল খারিজ হবে না, তুমি বিলম্ব মৌকুফের একটা আবেদন করে দাও। তাহলে 3 ধারার ব্যতিক্রম না 5 ধারা? কন্ডিশনাল স্যার। ডিলে স্যার। জি স্যার, জি দরখাস্ত, স্যার। দরখাস্তের তামাদি মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। 5 ধারা বলতেছে যে দরখাস্তের তামাদি মেয়াদ শেষ হলেও তুমি বিলম্ব মৌকুফের আবেদন করে দরখাস্ত দায়ের করতে পারবা। তাহলে 3 ধারার এই 2টা বিষয় কি 5 ধারা ওভারটেক করছে না? জি স্যার। তাইলে কি বলতে পারি আমরা, 3 ধারা কি অটুট ধারা না শর্ত সাপেক্ষ ধারা? শর্ত সাপেক্ষতা। স্যার। বাংলাদেশের বার কাউন্সিলে এখন এই প্রশ্নটা আসে নাই যে 3 ধারা একটা শর্ত সাপেক্ষ ধারা, ব্যাখ্যা করো। এটা যদি আসে তাহলে 4 ধারা, 5 ধারা, 6 ধারা, 7 ধারা সব দিয়া আপনার একটা ব্যাখ্যা দিতে হবে। পরীক্ষায় আসতে পারে যে এই মামলা, আপিল, দরখাস্ত নির্দিষ্ট সময়ের পর দায়ের করলে খারিজ হয়ে যাবে, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। সেক্ষেত্রে আপনাকে 4 ধারা, 5 ধারা এগুলো দিয়ে আবেদন করতে হবে। কারণ কি 3 ধারাই বলছে মামলা নির্দিষ্ট সময়ের পর দায়ের করলে মামলা খারিজ হবে। 4 ধারা আবার একটা কথা বলে দিছে, শেষের দিন যদি আদালত বন্ধ থাকে তাইলে যেদিন খুলবে সেদিন মামলা দায়ের করতে পারবে। তাইলে 3 ধারার এই বক্তব্য কি 4 ধারা ওভারটেক করছে না? জি স্যার। একদিন সময় বেশি দিয়ে দিছে। তাইলে 3 ধারা যে একটা শর্ত সাপেক্ষ ধারা, এটা বুঝাইতে গেলে কি 4 ধারা, 5 ধারা, 6 ধারা, 7 ধারা লিখতে পারেন কিনা? লিখিত পরীক্ষায় আপনাদের ফেল করার মূল কারণ হচ্ছে আপনাদের বেসিক কনসেপ্ট খুবই দুর্বল। আর এমসিকিউতে যদি একটু ঘুরে প্রশ্ন করি, বেসিক কনসেপ্ট দুর্বল থাকার কারণে অনেকে জড়ে পড়বে। বুঝছেন এখন বেসিকটা কতটা জরুরি? বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা আজকে ক্লাস এখানেই সমাপ্ত করব। তারপরে 26, 27 এগুলা কালকে আমরা ধারা দেখবো। কালকে একটা এক্সট্রা ক্লাস হবে। কি হবে? এক্সট্রা ক্লাস যেহেতু স্যার। আমি আজকে সব শেষ করলে আপনাদের একটু লোড হয়ে যাবে, আপনাদের একটু কয়টার দিকে লোড হয়ে স্যার? যাবে। 10টায়, আমাদের কারণে 10টা রাত্রি থেকে 10টায় স্যার? 11টা ধারা পড়াবো কালকে। অনুচ্ছেদ পড়াবো না, অনুচ্ছেদ হোমওয়ার্ক রইলো, কালকের মধ্যে শেষ করবেন। আর ধারার বেসিক দিয়ে দিছি, ঠিক আছে? ধারাটা কালকে পড়াবো, বেসিক হালকা বেসিক দিয়ে দিছি। আপনারা হচ্ছে ধারালোকে একটু বাসায় পড়বেন। আচ্ছা, আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? 1 মিনিট আমরা কথা বলে আমরা ক্লাস শেষ করবো আজকে। না স্যার, না বুঝতে কোনো জি না অসুবিধা স্যার। হয়েছে? না স্যার। জি না স্যার। একটা কথা বলি স্যার, জি, একটা কথা বলবো স্যার। হ্যাঁ। স্যার ক্লাস রিপোর্টটা যদি একটু আর্লি দিয়েন স্যার, তাহলে কেউ ও, সকালেও দেখতে পারে গত স্যার। ক্লাসের রেকর্ডটা দিতে দেই নাই, দিয়ে দিব, দিয়ে দিব। হ্যাঁ, প্রতিটা ক্লাসে স্যার ওকে, একটু আর্লি দিতেন স্যার, সকালের ঠিক মধ্যে। আছে, দিয়ে দিব, দিয়ে দিব। ওগুলো আবার ডাউনলোড স্যার আমি কাজ করতে হয়। বলেন। স্যার আমি ওই ভিডিও গত ক্লাসগুলো পাবো কিনা স্যার ভিডিও? হ্যাঁ হ্যাঁ, সব পাবেন, সব পাবেন। কালকে সকালের জি মধ্যে স্যার। সব দিয়ে দিব সব। ওকে স্যার। জি। ঠিক আছে, তো ভালো থাকেন। আর আপনারা কি এনজয় করছেন কিনা বলেন? রিয়েলি এনজয় স্যার, করছি এনজয় স্যার, করছি স্যার। রিয়েলি স্যার, এনজয় করছি স্যার। নাকি খুব জোর করে এনজয় করছি স্যার। জি না স্যার। ঠিক আছে, কালকে আরো এনজয় হবে। ধারাগুলা বুঝাবো, তারপর আপনি 2 দিন সময় পাবেন। আমরা আবার সোমবারে অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, কালকে একটা এক্সট্রা ক্লাস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।
সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়ালাইকুম স্যার। সালাম স্যার। জি। আচ্ছা, তাহলে শুরু করি। আপনার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, গত ক্লাসে যেটা পড়াইছি এটা হচ্ছে 5 মিনিট একটা রিভিউ দিব। তারপরে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে এভিডেন্স একটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আপনি যেহেতু বই সাথে আছে আপনাদের, পড়তে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি শুরু করি। লিমিটেশন স্যার। না স্যার, একটা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, পলি আপু, কেমন আছেন? বলুন। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আছি ভালো। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে স্যার একটা একটু এখন রিভিউ করার চেষ্টা করছি, হ্যাঁ। আচ্ছা, স্যার এর যেটা আপনি পড়বেন, আমি সূত্রগুলো আবার বলে দিচ্ছি, আপনি একটু জাস্ট মিলিয়ে নেন, হ্যাঁ। আপনি এভাবে প্র্যাকটিস করবেন। স্যার এর আপনার হচ্ছে 5 ধারা। আমি শুরুতেই যেটা বলছি, সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে বাদী আদালতে একটা প্রতিকার চাইবে, আদালত তাকে সেভাবে কি করবে, তার প্রতিকারটা দিবে। যদি সে পায় তাহলে সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্ষতিপূরণের কোনো ইস্যু নাই, ক্ষতিপূরণটাকে বাদ দিয়ে করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা। হ্যাঁ, তবে দুই একটা জায়গায় অস্থাবর সম্পত্তি থাকলে সেখানে ক্ষতিপূরণ ইস্যুটাও আছে, সেটা আমরা দেখেছি 19 ধারা, 38 ধারা, 41 ধারা, এই বিষয়গুলোতে আমরা দেখেছি। আচ্ছা, তো তারপরে 20 ধারাতেও ক্ষতিপূরণের ইস্যু আছে একটা, সেটা উল্টা ভাবে আছে আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে আপনার ক্ষতিপূরণটা এই এই জায়গাটা থেকে আমরা দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পড়ার মধ্যে গেলে আমরা সর্বপ্রথম করবো 5-এর সাথে ধারা 22 মিলিয়ে পড়বো। ধারা 5-এর সাথে ধারা 22 আমি বলছি যে 5 ধারাতে 5টা প্রতিকার আছে: দখল, গ্রহণ ও অর্পণ, আদেশমূলক প্রতিকার, নিষেধমূলক প্রতিকার, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ। ঠিক আছে, এই 5টা প্রতিকার দিতে আদালত বাধ্য না। এটা কোথায় বলা আছে? 22 ধারাতে। 5-এর সাথে 22 আমি একটু স্পিডে বলে যাব, যতটুকু স্পিডে করা যায়, কারণ আপনি শুধু শুনবেন, কোনো কিছু লেখার দরকার নাই, কারণ এগুলো আমরা 3টা ক্লাস গত ক্লাসে করে ফেলেছি। তাহলে 5-এর সাথে 22 এইভাবে পড়ে ফেললাম। তারপরে আমরা 6-এর সাথে 52, ধারা 6-এ বলা আছে প্রতিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা। আর 52-তে বলা আছে পদ্ধতি, 2টা পদ্ধতি আছে, স্থায়ী আর অস্থায়ী। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সেকশন 52। তাহলে পরীক্ষা যদি আসে প্রতিরোধমূলক প্রতিকার বলতে কি বুঝছো, প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতিগুলো লেখো, বা প্রতিরোধমূলক প্রতিকার কিভাবে দেওয়া যায়, রিটেন আসতে পারে অথবা এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, তখন আপনারা 6 আর 52 লিখে দিবেন। পরীক্ষা আসতে পারে প্রতিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা কোথায় আছে 6 ধারায়, প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতি কোথায় আছে 52 ধারায়। ঠিক আছে, বা নিরোধমূলক প্রতিকার। আচ্ছা, তাহলে 6-এর সাথে 52। 7 ধারাতে বলছে শাস্তির ক্ষেত্রে এসআইএক্ট প্রযোজ্য না। 8 আর 9 আর 54 একসাথে বলছিলাম। 8 ধারাতে দখল পুনরুদ্ধার, 12 বছরের মধ্যে আপনার দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে কেউ যদি বেদখল হয়ে যায়। 9 ধারাতে বলছিলাম মালিকানা না থাকলে দখল পুনরুদ্ধার। আর 54 ধারাতে বলছিলাম আপনার কারো একটা সম্পত্তিতে মালিকানা আছে, সে হচ্ছে এই সম্পত্তির মালিক, এখন যদি তাকে কেউ বেদখল করার হুমকি দামকি দেয়, বেদখল করে ফেললে না, বেদখল করার হুমকি দিলে, মানে সত্যের উপর হুমকি আসলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করতে হয় 54 ধারা দিয়ে। এভাবে 8, 9, 54 একসাথে পড়ে ফেলবেন। তারপরে আমরা পড়েছি 12, 12-র সাথে 21। 12-তে বলছে যে যেসব ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, সেকশন 12। আর যেসব ক্ষেত্রে সম্ভব না, এটা বলছে 21। 12-কে উল্টাইলে হয় 21, 4টা ক্ষেত্র, 8টা ক্ষেত্র, এইভাবে আপনারা পড়ে নিচ্ছেন। তারপরে আমরা পড়ছি হচ্ছে আংশিক চুক্তি বাস্তবায়ন 13, 14, 15, 16, 17। 13-তে যে কথাটা বলছে ঘূর্ণিঝড়ের ইস্যুটা আছে, যদি আংশিক বা আপনার নষ্ট হয়ে যায় অল্প কিছু, চুক্তি বাস্তবায়নে বাদী বিবাদীর কারো কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 14 অসম্পূর্ণ অংশ ছোট ছোট সংখ্যায়, ছোট ছোট বাই অসম্পূর্ণ অংশ বড় 15। আর হচ্ছে 16 স্বতন্ত্র, একটা জায়গা ঢাকায়, আরেকটা নরসিংদী, আরেকটা বরিশাল, এরকম বুঝাই দিছিলাম। 17-তে বলছিলাম কম্বিনেশন অফ 14, 15, 16, এই 3টার বাইরে গিয়ে চুক্তি করলে 17 ধারায় চুক্তি, আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না, আদালত আদেশ দিতে পারবে না। 17 ধারা দিয়ে এটা পড়ছিলাম। তারপরে আমরা 19 আর 20 এই 2টা পড়ছিলাম। 19-এ হচ্ছে চুক্তি বাস্তবায়ন প্লাস ক্ষতিপূরণ, ওই যে ধানের যে উদাহরণটা দিয়েছিলাম, যে আপনি ধানও দিবেন প্লাস হচ্ছে আপনি যে 2 বছর বা 3 বছর বিজনেস লস করছেন সেজন্য ক্ষতিপূরণ দিবেন।
তারপরে আমরা পড়ছিলাম 12 সাথে 21 তো পড়ে ফেলছি, আর 20 হচ্ছে খেসারত প্রদান। আপনার চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের কি হবে না, আপনার প্রভাব ফেলবে না। ধরেন যে আপনি বলছেন যে আমি যদি চুক্তি অনুযায়ী কাজ না করতে পারি তাহলে আমি জরিমানা দিব, জরিমানা দিব বলে আমি কাজই করব না, তা হবে না। এটাই হচ্ছে 20 ধারা। তারপরে আমরা পড়ছিলাম চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন কে করতে পারে 23 ধারাতে, কে করতে পারে না 24 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় 27 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে। আশা করছি আপনাদের মনে পড়তেছে রিভিশনের মাধ্যমে। 23 ধারাতে আমরা পড়ছি যারা চুক্তির বাস্তবায়নের আদেশ পেতে পারে, মানে ব্যক্তি, যারা পেতে পারে না ব্যক্তি, ওই যে আপনাদেরকে বলছিলাম যে পক্ষের প্রতিনিধিরা পেতে পারে, আবার পেতে পারে না তারা, এটাও বলছিলাম। এটা বলছিলাম কত ধারাতে? আমি কিন্তু যারা নতুন জয়েন করছেন তাদের একটু সমস্যা হবে, এটা রিভিশন দিচ্ছি। আমরা তামাদি আইন করবো আজকে, অতএব ভয় পাওয়ার কিছু নাই, রেকর্ড দেখে নিবেন। আচ্ছা, তারপরে আমরা 27 ধারাতে বলছিলাম যাদের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়ন করা যায়, যাদের বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে। তারপরে দলিল সংশোধন 31 থেকে 34, চুক্তি রদ আপনার 35 থেকে 38, দলিল বাতিল 39 থেকে 41। এভাবে আমরা এখানে ডিটেইলসে পড়ছিলাম। আগে সংশোধন, তারপরে বাতিল, আর মাঝখানে চুক্তি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঘোষণামূলক প্রতিকার 42 ধারা, তাই না? ঘোষণামূলক প্রতিকার 42 ধারা। ঘোষণামূলক প্রতিকারের ফলাফল 43 ধারা। ঘোষণামূলক প্রতিকার দুইটা ক্ষেত্রে দেওয়া যায়, পদের ক্ষেত্রে আর সম্পত্তির অধিকার। এই দুইটা আমরা পড়ছিলাম। আর ফলাফল মানতে বাধ্য শুধুমাত্র পক্ষগণ, পক্ষের বাইরে কেউ ফলাফল মানতে বাধ্য না। তারপরে রিসিভার 44 ধারা। তারপরে আমরা চলে যাব আপনার 52 53 তো পড়ে ফেললাম। 53 তে সংজ্ঞা দেওয়া আছে স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার, আর 52 তো পদ্ধতি 6 সাথে মিলিয়ে পড়ছি। আর 54 আমরা পড়ে ফেলছি অলরেডি, সত্যের উপর হুমকি আসলে। আর একটা বলছিলাম চুক্তির বাইরে গিয়ে যদি কেউ চুক্তি ভঙ্গ করে অন্য কোনো কিছু করে যেখানে সে বাধ্যবাধকতা আছে, ধরেন যে ওই যে জমি চাষ করবে লিজ নিছে, লিজ নিয়ে সে পুকুর বানানোর চেষ্টা করতেছে, আপনি বললেন সে থামলো না, এই যে পুকুর বানাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন। এই বাধ্যবাধকতা আপনার রোধ করতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করা যায়। তারপরে হচ্ছে আপনার বাধ্যবাধকতা না এমন কিছু বিষয় যেটা প্রফেশনালিজম থেকে আসে, যেমন ডাক্তার রুগী। এখানে ডাক্তার যদি রুগীর কাছে অবৈধ টাকা দাবি করে, সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারে যে তোমার গোপন রোগ জানাই দিব তুমি যদি 1 লাখ টাকা না দাও। এখন উকিল আর মক্কেল, উকিল যদি মক্কেলকে বলে তুমি যদি 1 লাখ টাকা না দাও তোমার এই দলিল আমি অপর পক্ষে দিয়ে দিব, সেই ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা উকিলের বিরুদ্ধে করতে পারবে মক্কেল। এই 3টা বিষয় সুন্দর করে বলছি, 5টা ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন 54 ধারা দিয়ে। তারপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা, এটা আমরা পড়ছি 55-তে। ঠিক আছে, আদেশমূলক মানে কি, আদেশ করবে অন্যের জমি, 1 হাত জমি নিয়ে আপনি কি করছেন, জমি আপনার বিল্ডিং বানায় ফেলছেন, তাইলে কি আদেশ করবে, এটি হচ্ছে আদেশমূলক প্রতিকার। ঠিক আছে, যে তুমি ওই জমিটা ভেঙে ফেলো, 1 হাত জায়গার উপর যে বিল্ডিংটা উঠাইছো, এটা হচ্ছে আদেশমূলক প্রতিকার বা বাধ্যতামূলক প্রতিকার। বাধ্যতামূলক প্রতিকারের অপর নাম আদেশমূলক প্রতিকার বা আদেশমূলক নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে 55 ধারাতে। তারপর 56-তে 11টা ক্ষেত্রে বলছিলাম সুন্দর করে, এর মধ্যে একটা হচ্ছে সরকারি কাজের নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা দিবে না। সরকার উন্নয়নমূলক কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে, আপনি যে হুট করে নিষেধাজ্ঞা চাইছেন, আদালত নিষেধাজ্ঞা দিবে না। 54-4 মানে 54-ডিতে আছে এটা, সরি 56-ডিতে, 56-ডিতে 4 নম্বর অপশনে। আচ্ছা, তারপরে 57-তে বলছিলাম নেতিবাচক নিষেধাজ্ঞা। একটা চুক্তির 2টা অংশ থাকবে, হাবুদক আর নাবুদক। হাবুদক অংশ বাস্তবায়ন করতে পারবে না, নাবুদকে নিষেধাজ্ঞা দিতে পারবে। ওই যে আমার এখানে কাজ করতে হবে, অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবা না। এখানে আমার এখানে কাজ করতে হবে, 6 মাস পরে আসে কাজ করতে আসতেছেন, আপনি বাধ্য করতে পারবেন না। কিন্তু সমসাময়িক কম্পিটিটিভ যদি অন্য আরেকটা কোম্পানিতে সে কাজ করতে যায়, ওখানে আপনি নিষেধাজ্ঞা দিতে পারবেন। এটা হচ্ছে নেতিবাচক নিষেধাজ্ঞা সেকশন 57-তে। তাহলে রিভিশনটা কি হয়ে গেল কিনা, 10-5 মিনিটে একটা ছোট রিভিশন। আপনারা কিভাবে রিভিশন জি করতে স্যার। পারবেন না না দেখে? চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। তাহলে কি এটা কি একটা ছোট রিভিশন হইলো না? আপনার জি, দৃষ্টি অবশ্যই এভাবে অবশ্যই। করতে হবে। একটা ছোট রিভিশন আপনি নিজে চেষ্টা করবেন আমার মতো করে, হ্যাঁ, যে আমি সূত্র অনুযায়ী আমি কি পারতেছি কিনা। হ্যাঁ, তা আজকে আমরা তামাদিতে চলে যাব, আমাদের আমাকে একটু সময় দিবেন, আমি স্লাইডটা নিয়ে আসছি, আপনারা রেডি হন। এইভাবে আমার ক্লাসে যুক্ত হওয়ার আগে আপনি নিজে একটা রিভিশন করে নেবেন। আচ্ছা, দ্রুত বলা থেকে কিন্তু সমস্যা হয়েছে না আপনাদের? আবার একটু রিভিশন হইলো, ভালো হইলো কোনটা? না না, সব সব স্পষ্ট বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু সময় দেন, আমি স্লাইডটা নিয়ে আসি। হ্যাঁ, যাও, তুমি যাও, এখানে বসো।
আমরা এখন দেখবো তামাদি আইন, ঠিক আছে? তাহলে রিভিশন শেষ হইলো। আচ্ছা, আমি হচ্ছে এক একজনের এক এক দিন আমি ইন্টারভিউ নিব, হ্যাঁ, একটা সাবজেক্ট শেষ হইলে। তো আমি হচ্ছে আগামী ক্লাস শুরু হওয়ার আগে আমি 2 জনের ইন্টারভিউ নিব, মানে আমি পার্সোনালি ফোন দিব। কোন 2জন রেডি আছেন এসআর একটা ইন্টারভিউটা দেওয়ার জন্য? আমি সবারই ইন্টারভিউ নিব, এক একটা সাবজেক্টের আমি 5 মিনিটের একটা ইন্টারভিউ নিব। স্যার আমি দিব। কে আমি দিবেন দিব স্যার। আমাকে, শুনেন, কে দিবেন আমাকে ওবায়দ ভাই। হোয়াটসঅ্যাপে জানাই রাখেন। আমি 2 জনের স্যার ইন্টারভিউ আকিরা নিব আগামীকালকে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, আমি স্লাইডটা কখন নিয়ে নেবেন আসি। একটু জানায়েন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আখিরা আপু না? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, হ্যাঁ? আর কে? ঠিক স্যার আছে। আমি স্যার ইয়াসির আরাফাত। আচ্ছা, ইয়াসির আরাফাত ভাই, আপনি তো আমার সাথে ইন্টারভিউ দিচ্ছেন সবসময়, হ্যাঁ। ইয়াসিন আরাফাত ছাড়া আর কে আছেন এমসিকিউ? ওবায়দ আরিফ, ভাই। আপনি আপনি আমি আমাকে দিব স্যার, হোয়াটসঅ্যাপে আব্দুল নক মান্নান দিয়ে স্যার। রাখেন, ঠিক আছে? আমিও দিব। 3জনই আপাতত আব্দুল থাকুন, মান্নান। তারপরে আবার আমি আবার ক্লাসে আমি আবার ডাকবো, হ্যাঁ। ও এটা আনলাম কেন? একটু সাথে থাকেন, একটু সাথে থাকেন। মানে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এটা আমি তো একটু পার্সোনালি টেক কেয়ার করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আজকে হচ্ছে তামাদি আইন, হ্যাঁ। আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো, আপনারা জাস্ট একটু শুনেন কি করি দেখেন। তামাদি আইন কত পৃষ্ঠা? আচ্ছা, তো তামাদি আইনের সাজেশনটা বের করেন, হ্যাঁ। আমার এটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ এটা সফট কপি তো এরকম হয়ে গেছে। সাজেশনটা বের করেন সবাই। এখানে 10টা জায়গা দেখানো হয়েছে, ঠিক আছে? এই 10টা জায়গা থেকে 10 মার্ক আসবে। আপনি চাইলেই তামাদিতে 10-এ 10 তুলতে পারবেন, এসআর একটা 10-এর মধ্যে 10 তুলতে পারবেন চাইলেই, ঠিক আছে? একদম সহজ, 20 মার্ক তোলা কোনো কঠিন কিছু না। থাক হয় না, আপনি 15-এর মধ্যে 15 তুলতে পারবেন না, হয়তো বা আপনি 13 তুলতে পারবেন। 2টা প্রশ্ন বুঝতে আপনার সমস্যা হবে। যারা একটু অ্যাডভান্স, আমি যেভাবে বলছি এভাবে পড়েন, তারা 15-এর মধ্যে 14 উঠাইতে পারবেন। আর যারা আরেকটু অ্যাডভান্স, 15-এর মধ্যে 15 উঠাইতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনি 15-এর মধ্যে মোটামুটি পড়লে 15-এর মধ্যে 12-13 উঠাইতে পারবেন, সাক্ষ্য আইন। আর তামাদি আইন 10-এ 10ই পাবেন, এসআর এক 10-এ 10ই পাবেন।